আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে তার সাথে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অপহরণ এবং অপবাহন। এই বিষয়ে আলোচনা আজকে আমার সাথে আছেন অ্যাডভোকেট মাকসুদা আক্তার তন্নি, ঢাকা জজ কোর্ট। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে অপহরণ এবং অপবাহন। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে অপহরণ এবং অপবাহন এটি কেন করা হয় এবং এই জিনিসটি কি, একটু ব্যাখ্যা দিবেন? থ্যাংক ইউ। অপহরণটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে বর্তমান দেখা গেছে যে ম্যাক্সিমাম সময় অপহরণ হয়ে থাকে। অপহরণ সম্পর্কে হচ্ছে যে 1860 সালের দণ্ডবিধি আইনে বলা আছে। এখানে বলছে যে 359 দ্বারা বলছে অপহরণ দুই প্রকার। একটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অপহরণ, আর একটা হচ্ছে যে আইনানুগ ব্যক্তির অভিভাবকের অসম্মতিতে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় সেটাকে অপহরণ বলে। বাংলাদেশ থেকে অপহরণটা হচ্ছে এরকম যে বাংলাদেশ সীমানার বাহিরে যদি কাউকে যদি নিয়ে যাওয়া হয়ে যায়, এখানে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি যে এই 14 বছর হবে না 16 বছর হবে, যে কোনো ব্যক্তিকে অর্থাৎ সীমান্তের বাইরে নিয়ে গেলেই অপহরণ হয়ে যাবে। আর হচ্ছে যে আইনানুগ ব্যক্তির অভিভাবকের অসম্মতিতে যদি নিয়ে যাওয়া হয়, এখানে একটা বয়সের সীমাবদ্ধতা দিয়েছে। সেখানে বলছে যে নাবালকের ক্ষেত্রে 14 বছর এবং নাবালিকার ক্ষেত্রে 16 বছর তাদের গার্জিয়ানদের অসম্মতিতে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ বাংলাদেশের ভিতরে দেখা গেছে যে তাকে অসৎ উদ্দেশ্যে কোনো ইন্টেনশন আছে বা কোনো স্বার্থ আছে, সেজন্য তাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেল, সেক্ষেত্রেও তাকে হচ্ছে যে অপহরণ করছে বলে গণ্য হবে। আর 14 বছর এবং 16 বছরের উপরে যদি চলে যায় বয়স সীমাটা, সেক্ষেত্রে হয়ে যাবে আপনার এই অ্যাবডাকশন, যেটা অপবাহন হয়ে যাবে আর কি, অপবাহনের সংজ্ঞায় পড়ে যাবে। আর যেমন পেনাল কোড 1860 সালে আপনার অপহরণ সম্পর্কে বলা আছে, সেম কথাটা নারী শিশু আইনের 2000 তার সংশোধনী 2003 উক্ত আইনেও অপহরণ সম্পর্কে বলা হয়েছে এবং ওখানে শাস্তিরও বিধান আছে। নারী শিশু 2003, নারী শিশু 2000, এটা সংশোধনী হচ্ছে 2003। উক্ত আইনে হচ্ছে যে একটা ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে হচ্ছে যে নারী শিশুকে যদি অপহরণ করা হয় ওই ট্রাইব্যুনালে তার মামলাটা করতে হয় এবং ওখানে মামলাটা প্রসেস হয়, রুজু হয়। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানি, এই যে আপনি যে বললেন যে যেটাকে কিডন্যাপিং এবং যেটাকে বলে অ্যাবডাকশন, মানে অপহরণ এবং অপবাহন, এটা যে বলেন যে পেনাল কোডের যে আইন আছে ওই আইনে বিচার হয়। এখন আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, এই যে নারী শিশু যেটা, ওই আইনে যে বিচারটা হয় ওটা কোন ক্ষেত্রে হয়? এটা হচ্ছে যে শুধু নারীদের ক্ষেত্রে, এখানে কোনো পুরুষের ক্ষেত্রে বা নাবালকের কথা উল্লেখ না। এখানে বলছে নারী ও শিশু, অর্থাৎ শিশু হচ্ছে আমরা এক দিন থেকে ধরে তাকে শিশু বলি, আর নারী হচ্ছে যারা 18 বছরের ঊর্ধ্বে চলে যায় তাদেরকে নারী বলে। তাদেরকে ক্ষেত্রে হচ্ছে যে ট্রাইব্যুনালে বিচার করা হয়। এবং অপহরণটা খুব মারাত্মক একটা বিষয়। এখানে হচ্ছে যে বাদী যদি বাদী দ্বারাই জবানবন্দি দেয় এবং বাদী যদি আসামির বিপক্ষে জবানবন্দি দেয়, তাহলে সেক্ষেত্রে জামিন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এটা খুবই কম। এবং নারী ও শিশুতে সুনির্দিষ্টভাবে বলা আছে ওখানে শাস্তি হচ্ছে যাবজ্জীবন এবং 14 বছর, এবং এটার সাথে অর্থদণ্ডও আছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, এই যে বললেন যে নারী আর শিশুর ক্ষেত্রটা হয়তো আলাদা ট্রাইব্যুনালে হবে। আচ্ছা, আরেকটা ক্ষেত্রটা আমি জানতে চাই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকের কাছ থেকে ধরেন বলল যে তার সন্তানকে সে একটি চাকরি দিবে, তাকে বিদেশ নিয়ে যেতে চায়, মানে সম্পূর্ণ খরচ তার। সেই ক্ষেত্রটা দেখা যায় যে তাকে নিয়ে গেল, অভিভাবকের অনুমতিতেই নিয়ে গেল, কিন্তু ছেলের বয়স ধরেন 10 বছর বা 13 বছর। তাকে হয়তো নিয়ে গেল কাজের কথা বলে, কিন্তু তাকে দেখা গেল যে তাকে বিদেশ নিয়ে তাকে পাচার করে দিল। সেই ক্ষেত্রটা কি অপহরণ হিসাবে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই এটা অপহরণ হিসেবে গণ্য হবে, কারণ এখানে তার অভিভাবকের সম্মতিতে নিলেও দেখা গেছে যে এখানে আপনার মানে মানব পাচার অপরাধ দমন যে ট্রাইব্যুনাল আছে ওই ট্রাইব্যুনালের 3 এবং 6 ব্যতীত, এই সংজ্ঞা দুইটার ব্যতীত যদি অন্য কোনো ইন্টেনশন থাকে, অর্থাৎ তার প্রতারণা থাকে এখানে, সেই ক্ষেত্রেও সেটা অপহরণ বলে গণ্য। মানে এটাও আপনার অপহরণ হিসেবে গণ্য হবে। আচ্ছা, পরবর্তী আপনার কাছে প্রশ্নতে আসি যে এই যে দেখা যায় যে অনেকে যেটা বললেন যে অপহরণ হয় বা অপবাহন হয়, এই ক্ষেত্রে যে মামলাগুলো যে আমরা রুজু করি, মানে এটা কি আমরা থানায় যেয়ে করব নাকি আদালতে যেয়ে করব?
না, সেক্ষেত্রে আমরা প্রথমে অবশ্যই থানায় যাব, যেহেতু এটা কগনিজেবল অফেন্স, সেহেতু আমরা থানায় যাব। থানায় যদি উক্ত মামলাটা নেয় তাহলে তো নিলই, আর না নিলে আমরা কোর্টে মামলাটা রুজু করব। মানে থানায়ও আমরা করতে পারি, আদালতেও করতে পারি। ওই যে ওই ম্যাটারগুলো যেটা বললেন যে নারী শিশুর ক্ষেত্রে আলাদা, আর নর্মাল যারা যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে, মানে যদি কোনো ছেলে মানুষ কিংবা পুরুষ যে বয়স্ক তাদের ক্ষেত্রে হয়তো নর্মাল যেটা ওই যে প্যানেল কোডের আন্ডারে হবে। জি জি জি, এটা হচ্ছে 1860 সালের দণ্ডবিধি অনুসারে হচ্ছে যে দুজনের কথাই বলা আছে, নাবালক এবং নাবালিকা, এবং সাবালকের কথাও বলা আছে, দুইটার কথাই বলা আছে অ্যাবড্রাকশনের মধ্যে পড়ে যাবে যখন 14 বছরের উপরে হয়ে যাবে, দুজনই করতে পারবে। আর নারী শিশুটা শুধুই নারী এবং শিশুদের জন্য প্রযোজ্য, নারী শিশু ট্রাইব্যুনাল। আর প্রথমে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মামলাটার যে পদক্ষেপগুলো কিভাবে শুরু হবে। ধরেন ফার্স্টে তো আমি থানায় যে মামলা করলাম কিংবা আদালতে মামলা করলাম, প্রথমে কি এটা মামলা কি আমলে নিবে নাকি তদন্ত হিসাবে নিবে? এটা তো হচ্ছে যে আমি যখন থানায় গেলাম, থানায় মামলা আমারটা নিল না, হলো না, সেই ক্ষেত্রে আমি অবশ্যই কোর্টে শরণাপন্ন হব। কোর্টে আমি যদি ম্যাজিস্ট্রেট আদালতে করি, মেট্রোপলিটন এরিয়ার ভিতরে হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, আর যদি মেট্রোপলিটন এরিয়ার বাইরে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমি যদি মামলাটা করি, সেই ক্ষেত্রে ওখানে হচ্ছে যে আর্জি দাখিল করব, এটার সাথে যদি আবার কোনো এভিডেন্স থাকে সেক্ষেত্রে এভিডেন্স দেবো। সাক্ষী তো অবশ্যই ম্যান্ডেটরি দিতে হবে। আমাদের 1872 সালে সাক্ষ্য আইনে বলছে যে সাক্ষী সুনির্দিষ্ট কোনো সংখ্যা নেই, অর্থাৎ আপনি একজনও দিতে পারেন, এটার যে 2-3 জন দিতে হবে এরকম কোনো সুনির্দিষ্টভাবে বলা নাই, সাক্ষী নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আর ম্যাজিস্ট্রেট হচ্ছে যে যখন আপনি আর্জিটা দাখিল করবেন, ম্যাজিস্ট্রেট অবশ্যই যে বাদী হবে, বাদী জবানবন্দিটা নিবে। জবানবন্দিটা নেওয়ার পরে শপথপূর্বক যখন জবানবন্দিটা নিবে, ম্যাজিস্ট্রেট যদি দেখে যে না উক্ত ঘটনা তার কাছে মনে হচ্ছে যে সত্য, সেক্ষেত্রে উনি চাইলে তদন্ত দিতে পারে, চাইলে সাথে সাথে ওয়ারেন্টও দিতে পারে, সমনও দিতে পারে। 3টা প্রসেসে উনি দিতে পারে, এটা ওনার ইখতিয়ার। যদি মনে করেন যে না এখনই ওয়ারেন্ট দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে উনি ওয়ারেন্ট দিবে, আর যদি মনে করেন যে না তদন্ত দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে উনি তদন্ত দিবে। আচ্ছা, আরেকটা আপনাকে ক্ষেত্র বলি যে মামলাগুলো আমি যেটাকে জানি যে থানায় করলে হয়তো এটা জিআর মামলা হিসাবে গণ্য হবে, আর আদালতে করলে তো আপনার সিআর মামলা হিসাবে গ্রহণ করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় মামলাগুলো আমি সিআর হিসাবে ফাইলিং করলাম, থানা যেহেতু নেয়নি তখন কিন্তু আমাকে আদালতে শরণাপন্ন হতে হয়। সিআর মামলা কিন্তু অনেক সময় ম্যাজিস্ট্রেট, আমি যতটুকু জানি যে দেখা গেল সিআর মামলাটা সে গ্রহণও করতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সংশ্লিষ্ট থানায়, যেই থানার আন্ডারে মনে করেন ঘটনা ঘটেছে, ওই থানার যে ভারপ্রাপ্ত যে আছে তাকে এজাহার হিসাবে গ্রহণ করার জন্য বলা হলো, তখন তো মামলাটা জিআর হিসাবে গণ্য হয়। সেই ক্ষেত্রটা কি? দেখা গেল যে সিআর মামলা আমি ফাইল করলাম, যে মামলাটা সে লিখে দিল যে জিআর হিসাবে গ্রহণ করতে, সেক্ষেত্রে কি যেই থানাতে দিবে সেই থানা কি এটা নিতে বাধ্য? হ্যাঁ, যখন ম্যাজিস্ট্রেট যখন অর্ডার দিয়ে দিবে, তখন সেই ক্ষেত্রে দেখা গেছে যে তদন্তকারী যে কর্মকর্তা থাকবে, সেক্ষেত্রে উনি যাকে নির্দেশ দিবে তো উনি হচ্ছে যে উক্ত মামলাটা গ্রহণ করবে, গ্রহণ করে এটা নন জিআর হিসাবে নিবে, আর মানে জিআর হিসাবে গণ্য হবে। জিআর হিসাবে গণ্য হবে। আর আরেকটা বিষয় যে জিআর হিসাবে যে গণ্য হলো, সেই ক্ষেত্রটা কি আমি সেটা একটু জানতে চাচ্ছি। ফার্স্টে তো আমি জানি যে সিআর হিসাবে মামলা গ্রহণ করলে তদন্ত দিল কিংবা ওয়ারেন্ট দিল, বা থানায় যদি আমি মামলা করি তখন তো সরাসরি ওয়ারেন্ট হলো, যদি তদন্ত ছাড়াই, যে যেটাকে আমরা জিআর মামলা বলি। নন জিআরের ক্ষেত্রে তো আমরা তদন্ত করে যা পাই তখন হয়তো আমরা নন জিআর হিসাবে মামলাটা গণ্য হয়। জিআরের ক্ষেত্রেও কিন্তু আপনার সরাসরি কিন্তু তার আমলে নিয়ে কিন্তু ওয়ারেন্ট দিয়ে কিন্তু আসামি গ্রেপ্তার করে, কিন্তু এই যে সিআর থেকে যে জিআর মামলাটা হয় এই ক্ষেত্রটা যদি একটু বলতেন। জিআর থেকে যখন সিআর মামলাটা হয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যখন কোনো থানাকে বলে দেয়, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে বলে দেয় যে উক্ত মামলাটা দেখার জন্য, উনি যদি মনে করেন যে না অবশ্যই এই মামলাটা গ্রহণযোগ্য, কগনিজেবল অফেন্স, উনি মামলাটা নিবে। উনি যদি মনে করেন যে না এখন গ্রেপ্তার করার প্রয়োজন আছে, ওয়ারেন্ট দিবে, সেক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার করে আসামিকে কোর্টে প্রেরণ করলো। কোর্টে প্রেরণ করার পরে দেখা গেছে যে তার পক্ষের যদি মনে করেন না জামিন দেওয়ার মতো, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জামিন দিবে। যদি মনে করে যে না জামিন দেওয়ার মতো না, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট জামিন দিবে না। আচ্ছা, এই বিষয় নিয়ে আপনার সাথে আরও আলোচনা করব, তার আগে একটি ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, ছোট একটি বিরতিতে যাচ্ছি, মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন, একটু পরে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি জানতে চাই অনুষ্ঠান নিয়ে। আমাদের সাথে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আছেন অ্যাডভোকেট মাকসুদা আক্তার তন্নি। আর আজকে ওনার সাথে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টি হচ্ছে অপহরণ এবং অপবাহন এই সম্পর্কে।
আচ্ছা, আপনার কাছে একটু আগে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে ওই যে সিআর থেকে জিআর মামলাটি হয়, তারপরে যে আসামিকে যেটাকে বলে যে তার নামে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তার করা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা গেল যে আসামি গ্রেপ্তার হলো। অনেক ক্ষেত্রে কিন্তু আসামি গ্রেপ্তারও হয় না। দেখা যায় যে ওই যে আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করে কিংবা ওই যে হাইকোর্ট থেকে আগাম জামিন নেয়। আচ্ছা, ফার্স্ট আপনার কাছ থেকে আগাম জামিনটা সম্পর্কে একটু জানি। দেখা গেল যে তার নামে ওয়ারেন্ট হয়েছে। সে জানতে পারলো, কিন্তু সে হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের বিভাগের হাইকোর্টে সে আগাম জামিনের জন্য গেল। এই ক্ষেত্রটা কি একটু বলবেন আমাকে? আগাম জামিনের বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আগাম জামিনটা হচ্ছে এরকম যে আগাম জামিনটা যখন আপনার কাছে মনে হবে, কোনো ব্যক্তির কাছে মনে হবে যে তার এগেনস্টে কোনো মামলা হতে পারে বা ওয়ারেন্ট হতে পারে বা উনি গ্রেপ্তার হতে পারে, এরকম ধরনের যখন কোনো আশঙ্কা থাকবে, সেক্ষেত্রে উনি হচ্ছে অন্য হাইকোর্ট বিভাগ থেকে উনি আগাম জামিন নিতে পারেন। আগাম জামিনটা সাধারণত 4 সপ্তাহ বা 6 সপ্তাহের জন্য দিয়ে থাকে। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে গ্রেপ্তারের ক্ষেত্রে হচ্ছে যখন উনি গ্রেপ্তার হয়েই যায়, তখন তো আর আগাম জামিন উনি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। না, গ্রেপ্তার হলে তো সে সরাসরি তাকে ওই যে সরাসরি 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। জি, 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 24 ঘন্টার মতো আমাদের আইনে আছে যে কোনো আসামিকে ধরলে অবশ্যই তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে তার যে কৌশলে নিয়োগ দেওয়া থাকে ক্ষমতাপ্রাপ্ত কোনো আইনজীবী, উনি জামিন যদি মনে করেন যে না, আদালত যদি মনে করেন যে জামিনযোগ্য, সেক্ষেত্রে তাকে জামিন দিবে। আর যদি মনে করেন যে জামিনযোগ্য না, সেই ক্ষেত্রে উনিকে জামিন দিবে না। এবং যদি মনে হয় যে না, এটা এই চার্জ গঠন হয়ে যাবে, চার্জ গঠন হলে তখন দেখা যাচ্ছে মামলাটা অন্য কোর্টে বদলি হয়ে যায়, বিচারের জন্য প্রেরণ হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় জানি, এই যে মামলাগুলো, মানে এবার আমি আসামির ক্ষেত্রটা আসি। আসামি এই মামলায় যদি কেউ মানে কাউকে আসামি করা হয়, হয়তো একজন করে, 2 জন করে বা 3 জন করে যারা জড়িত, এই ক্ষেত্রে আসামিদের জামিন কতদিনের মধ্যে হতে পারে? কারণ জামিন পাওয়া তো তার একটা মৌলিক অধিকার, এটা তো সংবিধানে আছে। হ্যাঁ, জামিন পাওয়াটা এটা হচ্ছে তার একটা অধিকার, এটা সে পেতে পারে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত দেখা গেছে যে অপহরণ, সাধারণ যেটা অপহরণ হয় জোরপূর্বক এবং প্রতারণামূলকভাবে, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 7 বছর। এবং কোন ব্যক্তিকে যদি খুন করার উদ্দেশ্যে যদি তাকে অপহরণ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন 10 বছর এবং এটার সাথে অর্থদণ্ড আছে। বা 10 বছর নিচে কোনো শিশুকেও, যদি পেনাল কোডে বলা আছে 10 বছরের নিচে কোনো শিশুকেও যদি অপহরণ করে এবং তার যদি আঘাত করার বা তাকে খুন করতে পারে, এরকম কোনো খুন করে না কিন্তু করতে পারে, সেক্ষেত্রেও তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। এবং তাকে যদি খুন করে সেটা তো অবশ্যই মৃত্যুদণ্ড, সাথে যাবজ্জীবন আছে 14 বছর, সর্বনিম্ন 7 বছর। তবে সেক্ষেত্রে দেখা গেছে ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পাওয়াটা খুবই কষ্টকর। মহানগরে যেতে হয়, বা মহানগর না দিলে সেই ক্ষেত্রে হাইকোর্টে স্মরণ। মহানগর বলতে যেগুলা ঢাকা মহানগরের ভিতরে মহানগর, নয়তো মহানগর বাইরে হলে জেলা ও দায়রা। জেলা ও দায়রাতে যেতে হয়। সেক্ষেত্রে যেতে পারে। নারী শিশুতে যদি হয়, এটা তো 22 ধারায় যদি বাদী তার আসামির বিরুদ্ধে কোনো জবানবন্দি যদি আসামির বিপক্ষে দিয়ে থাকে, সেই ক্ষেত্রে জামিন পাওয়াটা খুবই কষ্টকর। সেই ক্ষেত্রে 99% জামিন না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর এই যে 22 ধারাটা যে বললেন জবানবন্দি, এটা কে দেয়? এটা হচ্ছে যে বাদী দেয় আর কি, বাদীর মানে যে ভিকটিম? ভিকটিম দিবে। বা যদি কোনো পুলিশ যদি মনে করে যে না, ওই ঘটনাস্থলে কি কি দেখছে, কি করছে, সেক্ষেত্রে সে বাদীর একটা জবানবন্দি দিবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে দিবে। মানে এটা ম্যাজিস্ট্রেটের সামনে যেটাকে বলে যে সেটা কি আপনার 22 ধারা যেটা জবানবন্দি, ওটার উপরে নির্ভর করেই লিপিবদ্ধ হয় যে তার সে জামিন পাওয়ার হকদার কিনা। হকদার কিনা, হ্যাঁ, এটা খুব আর যদি দেখা গেছে যে না, ভিকটিম এই আসামির পক্ষে দিচ্ছে জবানবন্দি, সেক্ষেত্রে তিনি জামিন পেতে পারেন। মানে তার জবানবন্দির উপরে ভিত্তি করে তার জামিনের বিষয়টা আসে। অফেন্সটা সে কতটুকু গুরুত্বপূর্ণ সেটার উপর ভিত্তি করে, যেহেতু বাদী তার নিজের অফেন্সটাই নিজে স্বীকার করতেছে যে আসামি তাকে কি করছে, কি অপরাধ করছে, সেক্ষেত্রে কষ্ট হয়ে যায়। এটা তো আপনি নারী শিশুতে বিশেষ করে, নারী শিশু 2000 সংশোধন 3। এটা তো বলেন আপনি নারী শিশুর ক্ষেত্রে সেম ম্যাটার যদি যেটা প্যানেল করে বললেন, ওটার ম্যাটারও কি সেম হবে জবানবন্দির ভিত্তিতেই? হ্যাঁ, ওটারও জবানবন্দি আছে, জবানবন্দির ভিত্তিতেই হবে। তবে ওখানে যেহেতু মৃত্যুদণ্ডের কথাটা লেখা আছে 364 ক দ্বারা, সেই ক্ষেত্রে দেখা গেছে যে জামিন পাওয়াটা কষ্ট হয়ে যায়, প্রতারণার বিশেষ করে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি, অপরাধ আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানি, এই যে বলেন যে 22 ধারা জবানবন্দি, এটা তো নারী শিশু অ্যাক্টেড। নারী শিশু একটা। আর আরেকটা আমরা যেটা জানি যে আমরা যে জবানবন্দি দেয় ওই যে যেটাকে বলে যে আপনার 164, সেটা কি আসামির দোষ স্বীকারের উপরে? না, 164 তো হচ্ছে বাদী যে করলো অপরাধ, করলো বাদীর যে আপনার করে এই যে জবানবন্দিটা দেয়, সেটা হচ্ছে বাদী। ওটাও ইয়াতে মানে ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালতে সেটা দিয়ে থাকে, মানে সেম 22 ধারায় হচ্ছে নারী শিশুতে দিয়ে থাকে, সেম প্রসেসটাই হচ্ছে যে
161 ধারায় হচ্ছে ফৌজদারি কার্যবিধি 1898 সালে আইনে, সেখানে হচ্ছে যে 164 164 কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 164 মানে 164 ধারা যেটা বলে যে ম্যাজিস্ট্রেটের কাছে যে দেয়, ওটা কে দেয়? ওটা হচ্ছে যে আসামি দিয়ে থাকে। 164টা অবশ্যই আসামি দেয়। আসামি হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হয় এবং ম্যাজিস্ট্রেট তাকে বলে যে আপনি কোনো ভয় পাবেন না, আপনাকে কেউ কোনো প্রেশার দিচ্ছে কিনা, আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দিচ্ছেন কিনা, এরকম করে তাকে জিজ্ঞেস করে শপথ করে তারপর ম্যাজিস্ট্রেট হচ্ছে যে মানে সেটা হলো মানে দোষ সে স্বীকার করে নেয়। স্বীকার করে নেয়। যদি কোনো ব্যক্তি যদি দোষ স্বীকার করতে চায় তাহলে সেক্ষেত্রে 164 দোষ স্বীকারও করতে পারবে, আবার যদি বলে যে না আমি অপরাধ করি নেই সেটাও করতে পারবে। সেক্ষেত্রে 164টা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট এখানে কোনো ব্যক্তি দোষ স্বীকারোক্তি করার জন্য ওখানে দিতে হয়, আর 161টা হচ্ছে যে বাদে দিতে পারে। সেটা তো পুলিশের নিকট। পুলিশের নিকট। ওই 161 যেটা দেয় ওটা কি গ্রহণযোগ্যতা হয় আদালতে? না, পুলিশের এটা আমাদের সাক্ষ্য আইনে বলা আছে যে পুলিশের এটা গ্রহণযোগ্য নয়, আবার গ্রহণযোগ্য কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিবেশ দেখেও দেখেছি কিছু কিছু সময় গ্রহণযোগ্য হয়। আচ্ছা, নেক্সট আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছে যে 161 এবং 164 যেটা বললেন। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে 164 যেটা মানে 164 ধারা যে ম্যাজিস্ট্রেটের কাছে যে তার স্বীকারোক্তি সে স্বীকার করলো কিংবা করলো না, ধরেন স্বীকার করলো, সেক্ষেত্রে কি সে জামিনের ক্ষেত্রে কি কোনো সে রিলিফ পাবে? মানে সে অপরাধ যদি স্বীকার করে নেয় বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এখানে হচ্ছে যে 164 উনি যদি স্বীকার করে নেয় যে উনি অপরাধী, সেই ক্ষেত্রে তো এখানে আর ওনার জামিন পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ আমি নিজেই বলতেছি আমি অপরাধী। সেক্ষেত্রে সেটা হচ্ছে যে ট্রায়ালে চলে যাবে, ট্রায়াল থেকে রায়ে চলে যাবে। আর আপনি যদি স্বীকার করেন যে না আমি অপরাধী না, 164 যদি ম্যাজিস্ট্রেটের সামনে নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি জামিন পেতে পারেন। আবার আরেকটা ক্ষেত্রে আমি বলি, যেহেতু 164 এর কথা আসছে, অনেকে দেখা যায় যে 164 ম্যাজিস্ট্রেটের কাছেই সে বলে এবং দেখা গেল এফআইআরে যাদের নাম আছে তাদের নাম ব্যতীত সে 164-এ দু একজনের নাম হয়তো অনেক সময় বলে ফেলে যে আমার সাথে সেও জড়িত ছিল, কিন্তু তার নাম হয়তো এফআইআরে লিপিবদ্ধ করা হয়নি, তার নাম হয়তো জানে না কেউ, অজ্ঞাত হিসাবে দিল, কিন্তু 164-এর মাধ্যমে তার নামটা বেড়ে আসলো। সেক্ষেত্রে কি তার বিরুদ্ধে কি আদালত বা থানা কি অ্যাকশানে যাবে? হ্যাঁ, এজাহারের নাম না থাকলেই যে উনি অপরাধ করেন এই ব্যাপারটা এরকম না। যেহেতু সহ আসামি, তাকে নিজেকে এবং অন্যকে জড়িত করে সে একটা দোষ স্বীকারোক্তি করছে, সেহেতু উনি যেরকম অপরাধী এবং তার সাথে যে সহ আসামি আছে অর্থাৎ এজাহারে যার নাম নাই তার সেম অপরাধী, সেই ক্ষেত্রে পুলিশও তার এখানে ম্যাজিস্ট্রেট যখন আদেশ দিবে সেই ক্ষেত্রে পুলিশও তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে এবং তাকে ওয়ারেন্ট দিয়ে হাজির করতে পারবে, বা ম্যাজিস্ট্রেটও যদি যায় যে তাকে ওয়ারেন্ট দিবে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটও ওয়ারেন্ট দিতে পারে। মানে আদালতের মাধ্যমে ওই থানায় ওয়ারেন্ট প্রেরণ করা হবে, তখন তাকে গ্রেপ্তার করা হবে। জি জি জি, মানে এটা হলো তার স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার। হ্যাঁ, তার স্বীকারোক্তির ভিত্তিতে। আচ্ছা, পরবর্তী আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মামলাগুলো যে বললেন যে জামিনের ক্ষেত্রটাও তার মানে তার মেরিট অনুযায়ী সে জামিন পাবে, দেখা গেল এগুলো মামলা আপনার কত বছরের মধ্যে শেষ হয়? আসলে 360 দিনের মধ্যে হচ্ছে যে এই নারী শিশু ট্রাইব্যুনালের মামলাগুলো শেষ করার বিধান আছে, কিন্তু তারপরও দেখা গেছে যে তদন্ত দিলে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় বিভিন্ন ঝামেলা একটু লেন্দি প্রসেস হয়ে যায়, বাদী আসে না, আসামি আসে না, বা সাক্ষীকে 2 বা 4 বার সমন দিতে হয়, সাক্ষী আসে, সে সাক্ষী দিয়ে যায়, এই সকল কার্যক্রমের ক্ষেত্রে দেরি হয়ে যায়। ম্যাজিস্ট্রেট আদালত তো সেম, সেখানেও বলা আছে 180 দিন ম্যাজিস্ট্রেট 180 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে যে মামলা শেষ করার এখতিয়ার আছে, কিন্তু তারপরও দেখা গেছে যে যখন কোনো এই আপনার এই কাউকে সমন দেওয়া হয়, কাউকে সাক্ষীদের সমন দেওয়া হয়, সাক্ষী আসতে দেরি হয়, লেন্দি হয়, বা তদন্ত করতে পাঠানো হয়, তদন্ত আসতে দেরি হয়, যদিও বা তদন্ত 120 দিনের মধ্যে শেষ করতে হয়, কিন্তু তদন্ত দেখা গেছে যে 3 মাস 6 মাস পারিপার্শ্বিক অবস্থায় লেগে যায়, সেক্ষেত্রে মামলাটা একটু লেন্দি প্রসেস চলে যায়, শেষের দিকটি সম্ভব। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই মামলাতে দেখা গেল যদি আসামি খালাস পেল, তখন যে বাদীর করণীয়টা কি থাকে? কারণ এগুলো তো পরে তো রাষ্ট্রবাদী মামলা হয়ে যায়, রাষ্ট্রেরই তো এটা করণীয় থাকবে যদি থানায় মামলা হয়। জি জি, যদি চেয়ার হয় সেক্ষেত্রে রাষ্ট্রই থাকবে, শেয়ার হলে বাদী সেখানে ইয়ে করবে। খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে আসামি যদি খালাস হয়ে যায় সেক্ষেত্রে কী করবে। দেখা গেছে যে নারী শিশু ট্রাইব্যুনাল 2000 সংশোধনী 3, ওখানে দেখা গেছে যে সাপোজ কোনো আসামি খালাস পেল, সেই ক্ষেত্রে উক্ত আসামি হচ্ছে করণীয় হচ্ছে যে হাইকোর্ট বিভাগে অ্যাপিল করবে। মানে এটা নারী শিশুর ক্ষেত্রে, নারী শিশুর এটা শিশুর ক্ষেত্রেও যা নারীর ক্ষেত্রেও সেম। নারী শিশু বলতে সেম। আর ম্যাজিস্ট্রেট আদালতে হচ্ছে যে আপনার
ম্যাজিস্ট্রেট আদালত যখন কোনো আসামিকে খালাস দিবে সেই এগেনস্টে মহানগর বা জেলা ও দায়রাতে, যদি মহানগরের ভিতরে হয় বাইরে হয় তাহলে মহানগর, এবং মহানগরের ভিতরে হলে জেলা ও দায়রাতে, মানে মহানগরের ভিতরে হলে মহানগর, মহানগর বাইরে হলে জেলা ও দায়রা। জেলা ও দায়রাতে অ্যাপিল করবে। মানে আসামি যেখানে মনে করেন তার বিরুদ্ধে মানে সে যে সাজাটা পাওয়ার কথা সে সাজাটা পেয়ে গেল, মানে সেক্ষেত্রে আসামির করণীয়টা কি? আমি তো একটু আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে মানে যে আসামি খালাস পেল, এখন ধরেন যে বাদী রিলিফ পেল কিন্তু আসামির নামে সাজা হয়ে গেল, সাজা হয়ে গেল, সেক্ষেত্রটা কি? সেই ক্ষেত্রে হচ্ছে উনি যদি দণ্ডপ্রাপ্ত যদি হয় এই নারী শিশু ট্রাইব্যুনাল 2000 সংশোধন 3, সেক্ষেত্রে উনি হচ্ছে যেহেতু এটা ট্রাইব্যুনালের এগেনস্টে সবসময় অ্যাপিল করতে হয় হাইকোর্টে। যেহেতু উনি দণ্ডপ্রাপ্ত হচ্ছেন সেক্ষেত্রে তাকে হাইকোর্টেই অ্যাপিল করতে হবে। এবং ম্যাজিস্ট্রেট আদালতে সেম, যে যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ডপ্রাপ্ত করে থাকেন সেক্ষেত্রে তার এগেনস্টে মহানগর এবং জেলা ও দায়রাতে অ্যাপিল করতে হবে। যদি মহানগর বা জেলা ও দায়রা যদি কাউকে যদি দণ্ডপ্রাপ্ত করেন অর্থাৎ রায় দেন, সেক্ষেত্রে তার এগেনস্টে হাইকোর্টে অ্যাপিল করতে হবে। মানে আমার সর্বশেষ আশ্রয়স্থল হলো হাইকোর্ট। মানে উনি যদি এটা বহাল রাখে তাহলে এটা বহালই থাকবে, তারপর আর আমার করণীয় কিছু নেই। কিছু। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অপহরণ অপবাহন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অনেক সুন্দরভাবে। থ্যাংক ইউ আপনাকেও মুভি বাংলা টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনার সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে একই সময়ে হাজির হব। সে পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকবো।